আজকের আমরা একটি সিনেমা নিয়ে, একটি ফিল্ম নিয়ে, একটি গল্প নিয়ে এবং অজানা একটা ভাবনা নিয়ে। মানিকবাবু, কোথায় আপনার বাড়ি? মানুষজনের সাথে আপনার এত কিসের আমি? মানিকবাবু, আপনার মেঘের খোঁজ পেলেন? এক টুকরো মেঘ নিয়ে কোথায় হারিয়ে গেলেন? মানিকবাবুর মেঘ একটি সিনেমা, অভিনন্দন ব্যানার্জি তার প্রথম সিনেমা, প্রথম কাজ, এবং আজকে আমাদের সাথে রয়েছে অভিনন্দন, ফিল্ম ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার। এই মানিকবাবুর মেঘের যে মুখ্য চরিত্র, তিনি আমাদের অতি 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 প্রিয় শ্রী চন্দন সেন। মানিকবাবুর মেঘ, এই দুই মানুষ তো রয়েছেন আমাদের সাথে, তার সাথে যে তৃতীয় মানুষ থাকবেন শ্রী শিলাদিত্য সেন, ফিল্ম ক্রিটিক, অ্যানালিস্ট এবং জার্নালিস্ট। এই মানিকবাবুর মেঘ একটি অত্যন্ত প্রেমের পর্ব। এই প্রেম শব্দটাকে বিশ্বাস করতে একটু অন্যভাবে অনুধাবন করতে হয়, যেটা আমরা আবিধানিক মানে জানি প্রেমের, সেখান থেকে ঊর্ধ্বে কোথাও যেন একটা পৌঁছে যাওয়া যায় এই প্রেমের সাথে। সব মিলিয়ে মানিকবাবুর মেঘ আমাদের কাছে একটি আশীর্বাদ হয়ে এসেছে, আমাদের বাঙালিদের কাছে, আমাদের ফিল্ম জগতের কাছে। একটা ছোট্ট আমরা ক্লিপ দেখবো। আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছিল কলকাতায়। বেলা বাড়তেই সূর্যের রক্তচক্ষু, রোদের তাপে জ্বলছে শহর। একই পরিস্থিতি আশপাশের জেলাগুলিতেও। আকাশে মেঘের দেখা নেই। মানিকবাবু, ফাইলগুলো এগোন। তুমিও আমায় পাগল ভাবো? কি হলো? তাড়াতাড়ি চলো। ভাবলাম তোমায় একটু পড়ে দেখাই। ধন্যবাদ সবাইকে। আজকে সন্ধ্যে এবং সাংঘাতিক এরকম বৃষ্টিপ্রবণ সন্ধ্যা, চারিদিকে শহরে বৃষ্টি হচ্ছে। ফাইনালি মেঘেরা শহরের উপর বর্ষা নিয়ে আসছে, ভালোই গরমটা কেটে যাবে বর্ষা। তো এই উদ্দেশ্যেই বর্ষাকালেই মানিকবাবুর মেঘ নিয়ে আসার উদ্দেশ্যে আমরা বহুদিনের অপেক্ষায় ছিলাম। যে অনেকেই বলেছিলেন যে বর্ষাকালে ছবি রিলিজ করা হচ্ছে, কেউ হলে যাবেন না ইত্যাদি। বিষয়টা হচ্ছে ছবিটা এমন একটা মনের ছবি, ওইটুকুনি সুরে সুরে মিলনের যদি আমরা চেষ্টা না করি, যে প্রেক্ষাগৃহে বসে আমি দেখছি, বাইরে বেরিয়ে যদি খটখটে গ্রীষ্মকাল হয়, ওটা খালি আকাশ হয়, খালি মন খারাপ হবে, তার প্রচন্ড বিরক্তিও লাগতে পারে। তার প্রেক্ষাগৃহে এবং বাইরের প্রকৃতি উন্নয়নের নিরিখেই কলকাতা শহরে আমরা আজকে
3 সপ্তাহ চলছে, এখন 12ই জুলাই মানিকবাবু মেঘ মুক্তি পায়। তো মুক্তি এবং ছবির পেছনে যে দুজন মুখ্য ব্যক্তিত্ব, বোধায়ন মুখোপাধ্যায় এবং মনোরিসা মুখোপাধ্যায়, যাদের দুঃসাহস না থাকলে ছবি নির্মাণ হতো না, মুক্তিও পেত না। তো তাদের সাহসের বলে অভাব করে ফাইনালি এরকম একটা ছবি, এই ছবিটা 2.5 বছর ধরে সারা পৃথিবী ঘুরেছে। 2021 নভেম্বরে আমরা ওয়ার্ল্ড প্রিমিয়ার করি ব্ল্যাক নাইটস বলে ফিল্ম ফেস্টিভ্যাল আছে এস্টোনিয়া, ইউরোপে। সেখান থেকে যাত্রা শুরু হয়। তারপরে ইফি গোয়া 2021 নভেম্বরে আবার পরপরই এশিয়ান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার। তারপরে ছবি নানান জায়গায় যায়, সাইন্স বারবারায় দেখানো হয়, এডিনবরায় হয়, হংকংয়ে হয়, সব মিলিয়ে 38 ফিল্ম ফেস্টিভ্যাল, 15-16 অ্যাওয়ার্ড, চন্দনদার অ্যাওয়ার্ড, রাশিয়া থেকে, প্যাসিফিক মেরিডিয়ান, ইরানে, সব করে ফাইনালি কলকাতা চলচ্চিত্র উৎসবে ছবি আসে। সেইখানে বেস্ট এশিয়ান ফিল্ম পায় মানিকবাবুকে। 2021 ফেব্রুয়ারি টপ 10 ইন্ডিয়ান সিনেমার একমাত্র বাংলা ছবি ছিল মানিকবাবু। এতগুলো বলার কারণ একটাই, শুনলে খুব মনে হয় আপনার নিজের ঢাক বেরোনো প্রাইভেট ব্যাপার, নিজেদের ছবি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা বলছি এই জন্যই, এই ব্যাপারটা হয়ে গেলে কি হয়, একটা দাবিয়ে দেওয়ার ব্যাপার থাকে যে এই ছবি দেখতে আসলে চলচ্চিত্র উৎসবে লোকে যায় এবং এই ছবির প্রেক্ষাপটে এমনি কোনো সাধারণ মানুষ বা যারা সেভাবে সিনেমার সাথে যুক্ত নয় বা সিনেমা দেখার চর্চার সাথে যুক্ত নয় তারা জান না। তো ওই ছবি যখন মুক্তি পায় 12 তারিখের আগে নানান কথাবার্তা নানান কিছু যখন হচ্ছিল, আমাকে যখন অনেকে জিজ্ঞেস করেছিলেন তোমার প্রথম ছবি কি এক্সপেকটেশন, কি বলবে, আমার যে এক্সপেকটেশন ছিল সেইটা এভাবে পূরণ হবে আমি ভাবিনি, এবং সেটা আমি যেটা বলেছিলাম সেটাই এভাবে পাবো আমি ভাবিনি। আমি বলেছিলাম যে আমার জন্য বা ছবির জন্য বা কারোর জন্য নয়, এই ধারার ছবি যদি প্রেক্ষাকে মানুষ ঘুরিয়ে দেখেন তাহলে একটা বার্তা পৌঁছয় চারিদিকে। সেটা হলো যে ছবি, যে বাংলা ছবি সারা পৃথিবীতে সমাদৃত হয়, সে ছবি এখনো প্রেক্ষা দিয়ে মানুষরা গিয়ে দেখছে। আমি ছবির অ্যানালিটিক্যাল বা সিনেম্যাটিক তাৎপর্যের ওপরে গিয়ে এই কথাটা এই জন্যই বলছি, আমি বারবার এই জন্যই বলছি যে একটি ছবি বা দুটি ছবি দিয়ে পুরো চলাচল যেভাবে আছে আমাদের চারিদিকে চলচ্চিত্র নিয়ে, বাংলা চলচ্চিত্রের অবস্থা নিয়ে, সেটা বানানো সম্ভব নয়। তো আমার আশা এটাই ছিল যে মানিকবাবুকে যদি দেখতে আসেন এবং সেই বার্তাটা যদি চারিদিকে পৌঁছবে, আরো অনেক বোধায়ন মুখোপাধ্যায় এবং মনোরিসা মুখোপাধ্যায় যদি এগিয়ে আসেন, আরো 10টা মানিকবাবুকে যদি হয়, তাহলে যেটা হবে একটা অভাব, যে অভাবটা আমি অন্তত প্রথম বাংলা চলচ্চিত্র, প্রথম আমার ফার্স্ট ভিডিও ফিল্ম এটা নিয়ে যখন সারা পৃথিবীতে বা দেশে নানান জায়গায় ঘুরেছি, যেটা দেখেছি দুর্ভাগ্যবশত ভাবে যে বাংলা ছবির মেকারদের বা বাংলা ছবির জেনারেলি আলোচনার বাইরে রাখা হচ্ছে। এখন সেটাই ঢুকে পড়েছে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন জায়গায়, মালায়ালি ছবি বা কান্নাড় ছবি বা ওদিকে মারাঠি ছবি। বাংলা ছবির কথাবার্তাই খালি বলা হচ্ছে, সে তো গোল্ডেনিরা চলে গেছে, তারপরে একটা দুটো, কিন্তু বাংলা ছবি, আন্তর্জাতিক বাংলা ছবি আর হচ্ছে না। তো যে অভাবটা বলছিলাম, সেই অভাবটা এইটাই যে আমার এত মন খারাপ হতো যে এটা কেন হবে। তো আমি একজন ফিল্ম মেকার হিসেবে, ফিল্ম মেকার হিসেবে আমার সবসময় মনে হয়েছে যে যদি আমরা, আমি একা মনে নয়, আরো অনেকে যদি এই ধারার ছবি বানান, যে ছবি নিয়ে সারা পৃথিবীতে আমরা পৌঁছে যেতে পারি আমাদের নিজেদের মতো করে বাংলা চলচ্চিত্র নিয়ে, এবং এরকম প্রযোজক যারা সেই ছবিটা সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে দুঃসাহস দেখিয়ে মুক্তি দিচ্ছেন, সেরকম যদি ঘটতে থাকে একের পরে, তাহলে আবার যে আসনটা আমরা হারিয়ে ফেলেছি সারা বিশ্ব চলচ্চিত্রে বাংলা এবং বাংলা চলচ্চিত্রে, সেটা আমরা ফিরে পাবো। এবং আগামী দিনে যখন আমি আবার যদি ছবি বানাই, যেটা যদি আবার কখন ট্রাভেল করে আবার যখন যাবো, তখন যাতে পার্টিসিপেট করতে পারি এবং মন খারাপ না হয় যে আমার বাংলার বা বাঙালির ছবি আর আলোচনা থেকে সরিয়ে রাখা হচ্ছে না, আমাদের নিয়ে আলোচনা করা হচ্ছে।
আমার নতুন করে কিছু বলার নেই। সিনেমায় আমার পার্ট দিয়েছে, আমার অত্যন্ত সৌভাগ্য যে এরকম একটা সিনেমায় আমাকে এরা বিশ্বাস করেছেন এবং আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি। শুধু প্রথম দিনটা নিয়ে একটু সমস্যা ছিল, শুনে আমার যথারীতি আমার সুরহিত কুল যারা আছেন তারা বারণ করেছিলেন ওকে, কোনটা লোকটাকে যাস না, লোকটা তোর ছবি বানিয়ে দেবে, লোকটা অত্যন্ত উন্মাসিক, পদ্মজাতি, ফ্লোরে চ্যালেঞ্জ করে ডিরেক্টরকে, ইত্যাদি ইত্যাদি। তো সেই সব ভয় পেরিয়ে অবশেষে আমার কাছে পৌঁছেছিল, কিন্তু প্রথম দিন খুব সন্দিহান ছিল। কিন্তু সন্দিহানের কারণ ও বুঝতে পারেনি। আমি এই কমেন্টটা পত্রিকাকে বোঝালাম যে আসল কারণটা সেটা ছিল না। আসল কারণটা ওর ধারণা ছিল আমি আবার সেই ওইসব করছি আর কি। তো আসল কারণটা ছিল যে আমি লোকটাকে দেখতে পাচ্ছিলাম, একটা অদ্ভুত দৃশ্যে গিয়ে লোকটাকে দেখতে পাই এবং তারপর স্ক্রিপ্টের মধ্যে আছে, লোকটা আছে, স্ক্রিপ্টটা ফলো করলে লোকটাকে পাওয়া যায়। কিন্তু তারপরেও তো অবয়ব দিতে হয়, সেইটা আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম। যেগুলো প্রথম দিনটা একটু মনে হয়েছিল যে আবার সমস্যা করবে এই লোকটা, তো সত্যিই সমস্যা করে। তারপরে থেকে মানে দৃশ্যটা যারা দেখেছেন তারা শুনলে অবাক হবেন যে কোন দৃশ্যে কি আমার হঠাৎ মনে হলো যে আমি এই লোকটাকে এখন দেখতে পাচ্ছি। সেটা এই লোকটা মানিকবাবু প্রাতকৃত্য করতে বসেছিল, মাকড়সার দিকে তাকিয়েছিল। ওইখানে গিয়ে হঠাৎ করে আমার মনে হলো আচ্ছা আচ্ছা লোকটা এইভাবে হাঁটতে পারে, এভাবে তাকাতে পারে, এভাবে রিয়াক্ট করতে পারে, ইত্যাদি ইত্যাদি। যেমন স্ক্রিপ্টের মধ্যে আছে। আর একটা কথা আমি প্রায় সব জায়গাতেই বলছি, 40 বছরের। তো আমার এই ছাত্রাবস্থায় আমি যেটুকু দেখেছি, স্ক্রিপ্ট যখন পড়ি, সহযোগীর কাছাকাছি সিনেমায় শুটিং করার সুযোগ পেয়েছি। স্ক্রিপ্ট পড়া হয়, তারপর সেই স্ক্রিপ্ট যখন ফ্লোরে যায় শুট করার জন্য, তখন সেটা ফ্লোর অ্যাডজাস্ট করতে গিয়ে হোক, অ্যাডাপ্ট করতে গিয়ে হোক, নানা কারণে পাল্টে যায়। এই ছোকরা সেসবের কোনো বাড়াই ছিল না। এই প্রথম ক্যামেরা বসানো থেকে শুরু করে সর্বত্রই এক্স্যাক্টলি পরে আমি বুঝেছিলাম। তার কারণ হচ্ছে স্টোরি বোর্ড বানিয়ে নিয়ে আসতো, ফলে তো ওই বিজ্ঞাপনটা করতো, দেখে দেখে ঠিক ওই রকমটাই হবে। তার জন্য মানে এইখানে ক্যামেরা বসবে, এরকম ভাবে লোকটাকে দেখবো, সেটা একদম পরিষ্কার ছিল। এই অভিজ্ঞতাটা আমার কাছে একেবারেই, মানে আমি বলছি যে আমি সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছি হচ্ছে অঞ্জন দত্ত ফ্লোরে, সবচেয়ে বেশি। অঞ্জন দত্ত অসম্ভব ভাবে কয়েকজনকে, সবার ক্ষেত্রে বলছি না, শাশ্বত চ্যাটার্জি, সুদীপা বসু, আমি এবং কয়েকজনকে উনি বলেন যে তুমি কি করতে চাও, তুমি সিনটাকে কিভাবে দেখছো, বলো, আমি সেভাবে। এটা যখনই উনি ব্যোমকেশের বাইরে ছবি করতেন, মানে এত দূর পর্যন্ত গিয়েছিলেন যে এখানে যদি কেউ ম্যাডলি বাঙালি দেখে থাকেন তাহলে একটা দৃশ্য আছে। পরে আমি দেখতে পেলাম ক্যালকাটা ক্লাব থেকে পাড়ার বস্তি পর্যন্ত সবাই আমাকে সেলোটেপটা বলে ডাকতে আরম্ভ করেছে। সেই দৃশ্যে বললো যে কি করবো চলো, এটা আছে ওরা। আর আমি একটা ভয়ঙ্কর তখন একটা কালচারাল চাপ চলছে, তার কারণ এই দেওয়ালটা ছিল হচ্ছে অরবিন্দের ম্যাগনিফায়ার দেওয়াল,
এর থেকে 2 ফুটের একটা গ্যাপ ছিল, তারপরের দেওয়ালটাই ছিল হচ্ছে হরনাথ চক্রবর্তীর মা আমার মা। যেখানে সেই সময় ভীষণ রকমভাবে রাজেশ শর্মা বম্বেতে তখন কাজ পেতে আরম্ভ করেছেন, ফলত রাজেশ শর্মার শেষ মুহূর্তে যে কাজগুলো হচ্ছে না সেগুলোতে আমাকে নেওয়া হচ্ছে, এবং 4-5টা ছবিতে নেওয়া হয়। যাই হোক, তখন ভীষণ কালচারাল সব চলছে। সত্য তখন ওখানে একটা লাবণী সরকারের সঙ্গে একটা সাংঘাতিক মানে ওই যা যেমনটা হয় আর কি, তেমনটা করে আমি এসেছি। এসার পরে আমাকে স্কুল করলেন যে কি করবেন, তাই হতে পারে বেশ একটা শট, 1 সিঙ্গেল শট, আর গান এই ধরনের স্বাধীনতা উনি দিয়ে থেকেছেন। এবং ওটা একটাই শট হয়েছিল, যারা ছবিটা দেখবেন পরে বুঝতে পারবেন ওটা দ্বিতীয় শট হয়নি। শুধু লুহিল বলে যে ভদ্রলোক ছিলেন, বিখ্যাত গিটারিস্ট, তিনি শুধু একটাই কথা বলেছিলেন, চন্দন ज़्यादा जोर से मत मार, मेरा ये दांत का प्रॉब्लम है। আমি তো একটাই কথা বলেছিলাম যে আমার যার গুরু উৎপন্ন হতো তিনি আমাদের শিখিয়েছিলেন যে অভিনেতা যদি কোনো অভিনেতাকে মারামারি দৃশ্যে বা হোক বা যা খুনের দৃশ্যে হোক, এমনকি চড়ার দৃশ্যে হোক, কখনো যদি আঘাত করে ফেলে তাহলে সেটা ক্রিমিনাল অফেন্স। সেই জন্য মারামারি করাটা শিখতে হয়, যে কি করে একটিও স্পর্শ না করে। আমাদের এখানে আমি বলবো যে আমি বম্বের বড় বড় হিরোকে দেখার পরেও বলছি, আমাদের মুম্বারা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি যে সমস্ত স্টান্ট করেছেন, আমি বম্বের অনেক হিরোকে করতে পারি। বা আমাদের টোটা রায়চৌধুরী বলে আরেকজন অভিনেতা আছে, বা শুভশ্রী চক্রবর্তী, এরা অসাধারণ ফাইট করে। একটা কারো আজ পর্যন্ত শুধু আমার আর ঋতুপর্ণা দুজনেরই বদনাম হয়েছে। কারণ আপনারা সকলেই জানেন যে রাজা সেনের একটি সিনেমায় রাজা সেন ভীষণ রকমভাবে চাইলেন যে রেপ করবে এক হাতে মদের গেলাস করে। আমি যাদেরকে জিজ্ঞেস করছিলাম যে পদ্ধতিটা কিভাবে হতে পারে, আমার বোঝাবেন রেপ করাটা পদ্ধতি হয় কি করে এক হাতে মদের গেলাস দিয়ে হয় তাতে, এবং সেটা আবার সেই খুব মোটা পুরু গ্লাস, তার মধ্যে আবার চা দেওয়া, এবার তার মধ্যে সেই চা চলতে চলতে পড়ছে, তার কারণ ধাক্কাধাক্কি হচ্ছে। এবার তখন চুমকি মানে ঋতুপর্ণা খুব মন খারাপ ছিল, আর খালি আমার কাছে এসে বলতো চলো আমাকে নিয়ে একটু একটা নাটক করো। সেটা খুব ডিজাস্টার আছে, আমি তো বলেছিলাম তখন তুলে দেওয়ার আগে তুলে দেবো। হ্যাঁ, ঋতুপর্ণা মানে একটা ডিজাস্টার, মানে আজ বললে 2025-এর আজে আসবে। তো যাই হোক, কিন্তু মন খুব খারাপ, তারপরে বললো তুই আবার নাচ, এইসব কথাবার্তা চলছে। তার মধ্যে হঠাৎ করে রাজা দাদা আমাদের দাদা এই চন্দন চন্দন তুই এটাকে ক্লাস মদের ক্লাস হাতে নিয়ে রেপ কর। শক্তি ব্যানার্জি ক্যামেরাম্যান ছিলেন, বিখ্যাত শক্তি ব্যানার্জি, শক্তিদার উপরে তাকিয়ে দিয়ে বললেন, রাজা তুমি কি অন্য কোথাও কিছু খেয়েলে? যেটা সম্ভব নয় সেটাকে তুমি কি কেন এরকম করছো? ঠিক তার ফল সেটাই হলো, একটা সময় একটা পার্টিকুলার জায়গায় গিয়ে ঋতুপর্ণার চরিত্রটি এই লোকটিকে একটা চড় মারে, লোকটি প্রচন্ড রেগে গিয়ে মুখে মদটা ছুঁড়ে দেয়। যেটা ঘটলো সেটা হচ্ছে হাত থেকে গ্লাসটা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে মুখের মধ্যে ঢুকে গেল। ওর বিখ্যাত যে গজদারটি ছিল সেটি এখন আর আমি শুধু দেখতে পেলাম যে কাজটা মুখটা বেরিয়ে রয়েছে আর বাকিটা মাটিতে পড়ে রয়েছে। যে আন্তর্জাতিক পরিসর থেকে বা আন্তর্জাতিক একটা মানচিত্র থেকে কোথাও বাংলা ছবি সরে আসছে এবং ভারতবর্ষের অন্যান্য প্রদেশে সেখানে ভীষণভাবে শাইন করছে, এটা একটা বড় সংকট। তো এটা করতে গেলে মানে এই সংকট দূর করতে গেলে কিন্তু আমার কোথাও মনে হয় যে যিনি ছবি করছেন, যিনি পরিচালক, তাকে যেমন এগিয়ে আসতে হয় ভাষা সৃষ্টির ক্ষেত্রে, সিনেমার ভাষাটাকে নতুন করে সৃষ্টির ক্ষেত্রে,
সেরকম ভাবে দর্শককেও আবার এগিয়ে আসতে হয় সেই ভাষাটাকে হৃদয়ঙ্গম করার জন্য এবং উপলব্ধি করার জন্য, এবং একটা ডায়ালগ যাতে তৈরি হয়, একজন পরিচালকের সঙ্গে একজন দর্শকের যে ডায়ালগটা হওয়া দরকার, অবিরত সংলাপ, সেটা তৈরি হলে খুব ভালো হতো। তো আমার কোথাও মনে হয় আমি অনেককাল পর দেখলাম সেটা হচ্ছে যে এই একটা ছবি মানিকবাবুর মেয়ে, যে ছবিটা নিয়ে আশ্চর্য রকম কথাবার্তা হচ্ছে এবং প্রচুর মানে সংলাপ হচ্ছে। সেই সংলাপ সোশ্যাল মিডিয়া এখন এসছে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, হ্যাঁ, রেগুলার। তারপর বিভিন্ন জায়গায় রিভিউতে তো হয়েছে, মুখে মুখে পাবলিসিটি হচ্ছে, প্রত্যেকে কথা বলছে। তার মানে এতদিন পর এমন কোন একটা ছবি এমন ভাবে নাড়া দিয়েছে কোথাও বাঙালিকে, যাতে তারা কথা বলছে। এটা কেন, এই কেনটা আমার মনে হয় সেটাই যদি আমরা আড্ডা বিষয় করে তুলি সেটা বরং ভালো। এই যে ছবিটা, এই ছবিটা যেমন টপ অফ দ্য টাউন হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মানে ধরুন যারা এখনো ছবিটা দেখেনি, অনেকেই আছেন এখানে, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই দেখেছেন, কিন্তু অনেকেই আছেন যারা ছবিটা দেখেনি, কিন্তু তারাও কথাবার্তায় আমায় বলছেন বা আমার সাথেও শুধু কথা হচ্ছে না, সকলের সঙ্গে, যে এই ছবিটা নিয়ে খুব হয়েছে হচ্ছে, তাহলে তারা দেখতেই হবে। তাহলে ধরুন একটা ছবি এমন একটা জায়গায় পৌঁছচ্ছে, সেই ছবিটা নিশ্চয়ই টপ অফ দ্য টাউন হয়েছে। আমি বলছি কি যে ধরুন আমাদের একটা ছবি দেখার অভ্যেস তৈরি হয়েছে, সেই ছবি দেখার অভ্যেসটা কারা তৈরি করে দিয়েছিলেন? মানে এগুলো এরকম ভাবে ভাবলে মনে হয় একটু সুবিধা হয়। আপনারা তো ছবিটা দেখেছেন, আমার ধারণা আপনাদের মধ্যে অনেকে আছেন আপনারা হয়তো একাধিকবার দেখেছেন, দুবার দেখেছেন, তিনবার দেখেছেন, কেউ কেউ একবার দেখেছেন, কি দুবার, কেউ 3-4 বার দেখেছেন। এখন কেন আমরা এই ছবিটার প্রতি এত আকর্ষিত হচ্ছি, তার একটা বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ছবিটা, এই ছবিটা আমাদেরকে একটা নতুন কোনো অভ্যেসে নিয়ে গেল তা তো নয়, আমাদের একটা পুরনো অভ্যেস ছিল। কিন্তু ধরুন আমরা যদি একটু এইরকম ভাবে দেখি ইতিহাসের জায়গা থেকে, সেটা হচ্ছে ধরুন আমাদের একটা স্বাধীনতা এসেছিল একটা সময়, তা আমাদের একটা প্রাক স্বাধীনতার সময় ছিল, উপনিবেশের ভারতবর্ষ ছিল, উপনিবেশের একটা বাংলা ছিল, প্রি ইন্ডিপেন্ডেন্ট টাইম। তো প্রি ইন্ডিপেন্ডেন্ট টাইমে আমরা যখন সিনেমাটা পেলাম, সিনেমাটা অত্যন্ত যন্ত্র নির্ভর একটা শিল্প, তো সেটাকে আমরা কিভাবে ব্যবহার করবো, যন্ত্রকে কি করে নিঃশেষে ব্যবহার করা যায় বা করতে হয়, সেটা কিন্তু অসম্ভব ভালো মতো আমাদের এখানকার যারা কলাকুশলী এবং টেকনিশিয়ানস ছিলেন তারা এত ভালো ছিলেন, মানে তাদের সায়েন্সে এত তাদের উৎপত্তি ছিল, তারা কেউ হয়তো ক্যামেরা চালাতেন, কেউ সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন, অসম্ভব ভালো। তো আমরা এগুলো পেয়েছিলাম, আমরা পশ্চিম থেকে আর্টটা পেলাম, সেটা পেয়েছিলাম। কিন্তু মুশকিল হচ্ছে সেটা হচ্ছে আমরা হিরালাইজেশন দিয়ে যদি শুরু করি, হ্যাঁ, তা সত্ত্বেও আমি বলবো যে আমাদের যে ছবি করার ধারণা আমাদের তো বলে দিয়েছিলেন লুমিয়ার ব্রাদার্স, এবং সেটা 1895-তে। কিন্তু সেখানে কি ছিল? তো ডকুমেন্টেশন ছিল। তারপর রিয়েলাইজেশন সেই ডকুমেন্টেশন থেকে আবার কিছু বানাতে শুরু করে, তারপরে তো অনেক বড় বড় ডিরেক্টররা এসেছিলেন, দেবকী ঘোষ, নীতিন ঘোষ, প্রমোদেশ বড়ুয়া, মধু বসু ইত্যাদি। কিন্তু আমাদের পথের পাঁচে কিন্তু অপেক্ষা করতে হচ্ছিল না। এই প্রশ্নটা যদি আপনাদের মাথায় থাকে, তাহলে আমরা কিভাবে মানিকবাবুর মেঘে পৌঁছে যাব এটা পরিষ্কার হয়ে যাবে। কেন হচ্ছিল সেটা হচ্ছে যে ধরুন আপনি পুরো জিনিসটাকে একটা টেকনোলজি দিয়ে ধরছেন, পুরো টেকনোলজি ছাড়া সিনেমায় আপনি এক বিন্দু এগোতে পারবেন না। এবং আর 5টা আর্ট ফর্মের সঙ্গে আমাদের এই সিনেমা আর্ট ফর্মের একটা বেসিক তফাৎ হচ্ছে যে আমরা যন্ত্রকে পেরিয়ে কিছু করতে পারবো না, যন্ত্রকে এড়িয়ে কিছু করতে পারবো না। আর যে সমস্ত আর্ট ফর্মগুলো আছে, গল্প, কবিতা, উপন্যাস, চিত্রকলা, নাচ, গান, নৃত্য, গীত ইত্যাদি ইত্যাদি, সবগুলো আমাদের একটা স্বাদেশিক ঐতিহ্য ছিল। এই স্বদেশী ঐতিহ্যটা সিনেমায় আমাদের ছিল না কোনোদিন, আমরা যতই চাই ছিল না আমাদের। এই স্বদেশী ঐতিহ্যটা খুঁজতে হলে এবং তাতে ওই পশ্চিমী আঙ্গিকটা, মানে যেটা সিনেমা আমরা পেলাম যন্ত্র নির্ভরতা, এগুলো এই ইতিহাসগুলো আমাদের একটু যদি না থাকে আমাদের একটু অসুবিধা হয়। কিন্তু আমরা সেটাকে কি করে শিল্পে বুনবো সেটা কিন্তু আমাদের শিখেছিলেন সত্যজিৎ রায়। গুরু ছিলেন একজন, তার নাম গ্রিফিথ প্রথম এসে বলেছিলেন ওই গত শতকের একেবারে 15-16 এরকম সময়, বার্থ অফ এ নেশন, ইনটলারেন্স, এসব ছবিতে, যে এইগুলো কি হচ্ছে সিনেমা, কতগুলো ডকুমেন্টেশন হচ্ছে। আমরা তারা ন্যারেটিভ বলতেছি, ন্যারেটিভ মানে আখ্যান, গল্প, কাহিনী। মানিকবাবুর আখ্যানই আপনারা দেখছিলেন বা দেখেছেন।
তো এই আখ্যান বা ন্যারেটিভ যদি আমাকে বলতে হয় তাহলে এটার একটা মিউজিক্যাল প্যাটার্ন তৈরি করতে হবে। তো কেন মিউজিক্যাল প্যাটার্নের কথা বলছিলেন, যে আসলে সিনেমার মধ্যে একটা ভীষণ টাইম বাউন্ড ব্যাপার থাকে, ওয়েস্টার্ন ক্লাসিক্যালের যে স্ট্রাকচার তার সাথে তার মিল থাকে, সেই ওয়েস্টার্ন ক্লাসিক্যালের যে স্ট্রাকচারের মধ্যে টাইম বাউন্ড বা সময়বদ্ধতা থাকে, সেই সময়বদ্ধতা আসলে সিনেমার আঙ্গিকে আসে ইত্যাদি ইত্যাদি। আমি সে সমালোচনায় যাচ্ছি না, কিন্তু সামহাউ সত্যজিৎ বাবু পথের পাঁচালী করে প্রমাণ করে দিয়েছিলেন যে যন্ত্র আমরা নিঃশেষে ব্যবহার করি, কিন্তু যন্ত্র পেরিয়ে আমি যেখানে যাব সেখান থেকে আমার সিনেমার ফর্মটা তৈরি হবে। সিনেমার ফর্ম আর সিনেমার টেকনোলজি দুটো এক জিনিস নয়। সিনেমার টেকনোলজি ছাড়া সিনেমার ফর্ম তৈরি হয় না, কিন্তু সিনেমার ফর্ম টেকনোলজির উপর নির্ভর করে। কিন্তু এটা মানে এই নয় যে সিনেমার টেকনোলজি সিনেমার ফর্ম, এই দুটোকে আমরা মাঝে মাঝে খুব গুলিয়ে ফেলি। মানিক বাবুর মেঘ এমন এক আশ্চর্য ছবি, যে ছবিটা টেকনোলজিকে অসম্ভব কাজে লাগিয়ে সিনেমার একটা ফর্ম তৈরি করেছে। যে ফর্ম সত্যজিৎ রায় তৈরি করেছিলেন, যে ফর্ম বিভিন্ন ভাবে মৃণালবাবু তৈরি করেছিলেন, যে ফর্ম ঋত্বিক ঘটক তৈরি করেছিলেন। আজকে মানিক বাবুর মেঘ একটা গল্প হচ্ছে, গল্পটা শুধু আশ্চর্য এরকম তো নয়, গল্পটা দেখবেন থিম যেটা, হ্যাঁ সেই থিমটা দেখবেন আরো অনেক ছবিতেই অনেক সময় ঘুরে আসে। এই ছবিটার থিমের কথা আমি বলছি, কিন্তু একই থিম দেখবেন বিভিন্ন পরিচালক কিভাবে কিভাবে বদলে বদলে ফেলেন। তার কারণ হচ্ছে তার ফর্মের উপর দখল। অভিনন্দন যখন এই ছবিটা করেছে, ও যখন কনসেপ্ট করেছে, ও যখন রচনা করেছে, এটা এই যে হচ্ছে স্টোরি বোর্ড, এই চন্দন বলল সবকিছু, ও কিন্তু ওইটা আগে ভেবেছে যে এইটা আমি তৈরি করছি এবং এটা আমি আমার সাথে কথা বলছি। আমি আমার সাথে কথা বলছি একজন শিল্পী মাত্রই তাই ভাবে, খুব বড় মাপের উচ্চারণ শিল্পীও তাই ভাবেন, খুব বড় মাপের চিত্রকর তাই ভাবেন, খুব বড় মাপের উপন্যাসিক তাই ভাবে, খুব বড় মাপের নাট্যকার তাই ভাবে। কেউ কিন্তু দর্শক কি চায় তার জন্য কোনো শিল্প রচনা করেন না, তারা শিল্প রচনা করেন শিল্প সৃষ্টির জন্য। দর্শকেরও দায়িত্ব থাকে দর্শক এগিয়ে আসতে হবে। যেমন সত্যি বলতে বলতে আমি ছবি করতে করতে ছবি করা শিখেছি, অনেস্ট কনফিউশন সবসময় বলতেন আমি ছবি একটা করেছি, করতে করতে শিখেছি ছবি করা কি করে শিখতাম। মৃণালের মধ্যে ছবি দেখতে দেখতে ছবি দেখা শেখায় না, ছবি দেখা দেওয়ার একটা আর্ট, ছবি কি করে দেখতে হয় সেইটা। অর্থাৎ আজকে অভিনন্দন যে ছবিটা বানিয়েছে, আজকে চন্দন যে অভিনয়টা করেছে, এটা যেমন ওদের একটা শিল্প ভাস, ওদের একটা শিল্প সৃষ্টি, সেই রকম দর্শকের অন্যদিকে একটা দায়িত্ব থাকে যে তারা এগিয়ে আসবেন এবং সেটাকে বোঝার চেষ্টা করবেন। হতে শিল্প ভাষার ক্ষেত্রে এক নম্বর একটা জিনিস আছে, যেটা এই যে বলছে একটা মিউজিক্যাল প্যাটার্ন, একটা সাংগীতিক পর্ব। আপনারা মানিক বাবুর দেখেছেন, সত্যি তো ওই মিউজিক্যাল প্যাটার্নের কথা বলতে গিয়ে বলছিলেন, মিউজিক্যাল প্যাটার্ন মানে আমিও সঙ্গীত বলছি না, নিশ্চয়ই বোঝাতে পেরেছেন। হ্যাঁ বলছেন একটা ম্যাথমেটিক্স আছে এই মিউজিক্যাল প্যাটার্ন। এই মিউজিক্যাল প্যাটার্নের কথা বলতে গিয়ে বলছেন যে আসলে অন্যান্য সমস্ত শিল্পের সঙ্গে সিনেমার একটা তফাৎ থাকে, সেটা হচ্ছে এমনকি থিয়েটারের সঙ্গেও, থিয়েটারও কম্পোজিটার, সিনেমাও কম্পোজিটার। সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তের কতগুলো দৈনন্দিন প্রতি মুহূর্ত বিভিন্ন মোমেন্ট, সেইগুলোকে সিনেমা চট করে বুনতে পারে। কারণ সিনেমা তো খুব কমপ্লিট, ওটা শিল্পীর বাস্তবতা, ওটা শিল্পের বাস্তবতা, সেই বাস্তবতাই ওরা তৈরি করছে এবং সেটা বানাতে একটা টেকনোলজিক্যাল অসম্ভব সার্ভিসের দরকার হয়, যেটা মানিক বাবুর মেঘের মধ্যে আছে। একটা অংশে আছে মানিক বাবুর সঙ্গে মেঘের একটা, মানে আমি ওটাকে প্রেমও বলতে পারেন, কেউ কেউ একটা রিলেশনশিপ করতে পারেন ইত্যাদি ইত্যাদি। বাকি অংশটা মানে ওটাকে ইনক্লুড করে আমি বলছি, ধরুন ওটা ওর পার্ট। আর যা কিছু করে, সে বাবাকে খাওয়ায়, সে বাজারে যায়, হ্যাঁ ধরুন একটা অসাধারণ দৃশ্য আছে যে ধরুন বাজারে গেছে, মাছ কাটছে, হ্যাঁ এত বড় মাছ, কতটা দেবো, কি দেবো, মাছের মাথা দেবো, হ্যাঁ ওখানে চন্দন দাঁড়িয়ে থাকে, একটা মুখটাকে একটা দেখুন এতটুকু যদি বাড়াবাড়ি করতো চন্দন, চন্দনের এই অভিনয় তাকেও হয়তো অ্যাপ্রিসিয়েটেড হয়ে যেত। এতটুকু যদি বাড়াবাড়ি করতো সেটা একটা অসম্ভব চন্দনবাবুর মধ্যে, চন্দনের মানিকবাবুর মধ্যে চরিত্র সে একটু অতিরেক হয়ে যেত, বাড়াবাড়ি হতো। আমরা সেটা তো হাত লাগিয়ে দিতাম, এরকম অতিরেকের অভিনয় আমাদের বাংলা ছবিতে পাই হয়, কিন্তু তাতে কিন্তু মানিকবাবু আসতো না। মানিকবাবু আসলে এতটাই নিঃসহায়, সে চুপ করে শুধু দাঁড়িয়ে থাকে, মানে সে মাছের দাম কত, কি ব্যাপার এসবও জিজ্ঞেস করে না, সে শুধু অপেক্ষা করে কখন ওই মাছওয়ালা ওই বড় মাছ ক্রেতাকে বড় মাছটা দিয়ে গিয়ে তারপরে তাকে তাকাবে এবং সে জানে যে ওই মানিকবাবু ওইরকম কতগুলো ছোট ছোট মাছ কিনে নিয়ে চলে যাবে।
সেটার জন্য সে খুব একটা আশঙ্কা মুখে নিয়ে দাঁড়িয়ে থাকে। এতটুকু মানে আমরা বুঝতে পারি যে লোকটা কতটা পাল্লাবে, কতটা মার্জিনাল, কতটা বাতিল হয়ে দাঁড়িয়ে আছে। তারপরে একটা শট আছে যে আমরা দেখলাম যে মাছটা রান্না হচ্ছে, তারপরে শটটা সে তার বাবাকে খাওয়াচ্ছে। এই যে মানিকবাবু একটা একটা করে জানলা বন্ধ করে, একটা একটা করে জানলা খোলে, তারপরে যখন বসে থাকে ফাইলগুলো হাওয়ায় বয়ে যায়, আবার কখনো ঘুমিয়ে পড়ে, আবার কেউ একজন এসে বলে যে মানিকবাবু ফাইলগুলো একটু এগিয়ে। এই যে পুরো জিনিসটা, এর মধ্যে সত্যি তো কোনো গল্প আছে কি? কোনো গল্প নেই, কিন্তু আছে, ওইটাই ন্যারেটিভ, ওটাই আখ্যান, এবং সেটা মনে হচ্ছে শিল্প ভাষা, এবং সেই শিল্প ভাষাটা তৈরি করেছে অভিনন্দন। এটা একটা অত্যাশ্চর্য ব্যাপার এই জন্য যে আসলে আমার ছবি দেখতে দেখতে কোথাও মনে হচ্ছিল যে আমরা সেই সময়টায় ফিরে গেছি, যে সময়টা আমাদেরকে এইরকম অসাধারণ ছবি দিত। আজকে এই চন্দন যে এত অসম্ভব ভালো অভিনয় করলো, এবং ওর অভিনয়ের মধ্যে আমি অসম্ভব সিনেমার মাপ খুঁজে পেয়েছি। আমি বেরিয়েই ওকে বলেছিলাম আর কি, তার কারণ হচ্ছে এই যে আমি বললাম ওই মাছের দোকানটার জায়গা, আরো কতগুলো জায়গা আছে। দেখবেন একটা জায়গা আছে ওই বাড়িগুলি, তিনি ভীষণ খারাপ ভাবে গালাগাল করেন আর কি। উনি গালাগাল নিয়ে যাচ্ছেন, ওই মানিকবাবু নামছে তখন সিঁড়ি দিয়ে, হ্যাঁ মানিকবাবু যে নামছে তখন এই জাস্ট সিঁড়িটা ধরে জাস্ট একটু একটু দাঁড়ালো, কোনো কথা নেই, নানান রকম গালি আসছে। একবার চন্দন চোখটা এদিকে তাকালো, তারপরে এদিকে তাকালো, তারপরে রেলিংটা ধরলো, কিচ্ছু করছে না। কিন্তু আপনারা খেয়াল করবেন কি শক্ত এই জায়গাটা, প্রায় 3 মিনিট বা 3.5 মিনিট সেই জায়গাটাকে কোনো কথা না বলে সে কাজটা করে যাচ্ছে। এই যে জায়গাটা, এই যে একটা ইউজ করা, সময়টাকে ইউজ করা, অথচ কোনো অতিরেক নেই, কোনো উচ্চবচ্চতা নেই, এইটাই কিন্তু একটা সিনেমার অভিনয়ের দিক। আমার সত্যি কথা বলতে কি, আমি কোনো তুলনায় যাচ্ছি না, কিন্তু আমার সত্যি সত্যি চন্দনকে আমি বেরিয়ে বলেছিলাম, চন্দন জানে যে আমার ওকে দেখে মনে হচ্ছিল যে এইরকম একটা চরিত্রকে ক্যারি করে নিয়ে যাওয়া একটা পুরো একটা ছবিতে, এটা একটা লোকই পারতেন, তার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। আমার দেখে মনে হচ্ছে, ভীষণভাবে মনে হচ্ছে। এখন আমি এইটাই আপনাদেরকে আবার বলার চেষ্টা করছি যে আপনারা যদি আবার ছবিটা দেখেন, তাহলে দেখবেন মানিকবাবুর যে দৈনন্দিন, সেইটা কিভাবে একটা আখ্যান তৈরি করবে। একটা মানুষ তার একটা ক্লস্ট্রোফোবিক জীবনযাপন, সেটা অদ্ভুত মানে জীবনের মধ্যে বাঁচে, যে জীবনটা তার কাছে একেবারে ভালো লাগে না, একেবারে ভালো লাগে না, সেই জীবনটা তার কাছে হঠাৎ রঙিন হয়ে ওঠে। প্রথমে দেখবেন ছবিটা একটা আলতো আস্তরণ আছে কালারে, তারপর ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, তারপর একদম শেষে ছবিটা আবার মানিকবাবু অন্তরিত হওয়ার পর কালার হয়ে যায়। তার মানে দেখুন, আমাদের জীবনে আমাদের যে পয়েন্ট অফ ভিউ, আমরা কালারে দেখি, কিন্তু ওই যে অংশটাকে বেছে নিয়েছেন অভিনন্দন, ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অংশটা, তার ভেতরে কিন্তু উনি বলবার চেষ্টা করছেন কোথাও যে এটা একটা অদ্ভুত বিবর্ণ জীবনের গল্প বলছি, যে কারণে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওর যে চারপাশটা ওই রকম একটা অসহায়তা, ওই রকম একটা বিবর্ণ, রং চাকা, ধূসর, ওই জীবনটাকে উনি দেখাচ্ছেন। অভিনন্দন দেখাচ্ছে যে সেটাকে আস্তে আস্তে মানিকবাবু তার ওই দৈনন্দিন বেঁচে থাকার মধ্যেই কিন্তু মানে আরেকটু করে বেঁচে থাকি বাঁচার আনন্দে, মানে এইটা ভেতর দিয়ে যাচ্ছে, এবং করতে করতে সে মেয়ের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এবং এইটা তার জীবনটাকে অসম্ভব কালারফুল করে দিচ্ছে। আচ্ছা, মানিকবাবুর মতো একটা চরিত্র তুমি বাঁচলে না, আমি তোমার প্রশ্ন করছি, বলো। প্রথম কনসেপ্ট করতে ঠিক, কারণ মানিকবাবু চন্দনদার কতটা ঠিকই, মানে বারবার যখন মানিকবাবুর মেঘের কিভাবে ভাবনা সভা ইত্যাদি হয়, তার আমি সবসময় দুটো পার্টে উত্তর দিই যে মেঘের আগমন বা মেঘের ভাবনাটা একটা আলাদা বিষয়, মানিকবাবু একটা আলাদা বিষয়। মানিকবাবু নির্মাণ বোধ হয় সে ছেলেবেলা থেকে চলছিল, কারণ আমার মনে হয় মানে আমার সে যাপন না থাকলে মানিকবাবু মতন, কারণ ঘটনাচক্রে মানিকবাবু চরিত্র নির্ভর ছবি, গল্প নির্ভরের কিন্তু বড় কথা চরিত্র নির্ভর ছবি। আষ্টে পৃষ্ঠে চরিত্রকে জড়িয়ে পেঁচিয়ে যেরকম লতা গাছ ওঠে, সেরকম ভাবে একটা ছবি এগিয়ে চলে মানিকবাবুকে কেন্দ্র করে। তো এবং সেই ওরিয়েন্টেশনে কিভাবে কেন নিজ অভিজ্ঞতা থেকে এই পুরো ব্যাপারটা হয়তো নির্মাণ হয়েছে আনকনসিয়াসলি, সেটা হলো গিয়ে যে জাপানের কথা বলছিলাম,
বহু ছেলেবেলা থেকে কি হয় একটা বাচ্চাকে যখন স্কুলে খেলতে না নেওয়া হয় দিনের পর দিন। আমাদের 186 বছরের পুরনো স্কুল বয়স প্রায়জন সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়, মানে যেখানে বিদ্যাসাগর পড়িয়েছেন নিজে, তো সেখানে বিশাল বিশাল গাছ, আজ কয়েকটা কেটে ফেলা হয়েছে, কদিন আগে গেছিলাম স্কুলে। তো টিফিন পিরিয়ড যখন ওইসব গাছের তলায় কাটতো এবং পরবর্তীকালে তখন 12-13 বছর বয়স বিভূতিভূষণ পড়া শুরু করি বা একটা দেখা বা পাওয়া বা নিজস্ব একটা জাপানের ওরিয়েন্টেশন তৈরি হয়, লেখালেখি শুরু করি, লিটল ম্যাগাজিন পড়া শুরু করি। তো একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে থেকে আমি বোধহয় নিজে গিয়েছি একটা দীর্ঘ সময় এবং যাচ্ছি, সেটা কোনোদিন পাল্টাবে না। যেটা বোধহয় মানিকবাবুর চরিত্রের আধার করতে আমাকে বাধ্য করেছে। কারণ আমরা যখন মানে আমি সবসময় এটা বলি যে আমরা 3টে জিনিসের সমষ্টিগতভাবে নির্মাণ, সেটা হলো গিয়ে স্মৃতি, অভিজ্ঞতা এবং কল্পনা। এই স্মৃতি আর অভিজ্ঞতার যুগে এই যে সোশ্যাল সেক্লুশন বা সামাজিকভাবে বা প্রাত্যহিকভাবে একটা অদ্ভুতভাবে আড়ালে থাকার প্রবণতা, সেটা আমি শৈশব থেকে পালন করে এসেছি। নেচার বলতে পারেন, আমি জানি না, এটা আমার ভেতরে ছিল। এবং ছোটবেলায় যে ভাড়া বাড়িতে দেখেছি সেখানে সবসময় কোনো না কোনো বাগান, আমাদের দেশের বাড়ি ইসামতির পাড়ে, গরমকালে সেখানে কাটানো। সো এবং বিভূতিভূষণ পাঠ, আমি আমার বাবা বলি, আমার যা কিছু আমার ছবি আঁকা থেকে, লেখা থেকে, প্রচ্ছদ বানানো থেকে, চলচ্চিত্র এবং বাইরে এসে চলচ্চিত্র, সবকিছু ব্রহ্ম বলে বসে আছে আমি ভদ্রতা। মানে আজও মন খারাপ হলে আমি 4 আলোচনা করে নিলে ঘুমিয়ে উঠতে পারি। তো একটা মন তৈরি হয়েছে বহুদিন ধরে, এবং সবসময় আমার যখন জিজ্ঞেস করা হয় কেন চন্দন সেন, আমি একটাই কথা বলি, আমি মুখ খুঁজিনি, আমি মন খুঁজেছিলাম। এই চরিত্র মুখ দিয়ে হতে পারত। এইবার আমি জানতাম না এই লোকটা প্রকৃতি পাওয়া একটা লোক, আর একটা কানেক্ট তৈরি হলো যে দেখি খালি আলাপ পরে শুনি যে কাজ করে আর পিড়িং পিড়িং করে পালিয়ে যায়, বা 2 মাস অন্তর বোধ হয় তোমার কোনো জঙ্গলে না পাহাড়ে। মানে আমি রেয়ারলি চন্দনদাকে ফোন করে পাই যে চন্দনদা নয় শুটিং এ ফোন করবে না, আর ধরলে পরে অমুক পাহাড়ে আছি, অমুক জঙ্গলে আছি, বোঝা যায় উনি ওনারই কথা। মানে ব্রহ্মাণ্ডের কনস্পিরেসিতে এটাই লেখা ছিল যে চন্দন সেনী মানে নাম ভূমিকায় অভিনয় করবে, যে লাদাখে কি একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে লাদাখ কিছু ভাবতে পারে যে আমরা তো মানে কীটাণু কি যেতে একটু নড়লে পরে তারা সিভিলাইজেশনটা টলে যেতে পারে। তার মানে একটা জাগরণ ছিল। মানে এখানে আমি আস্তে আস্তে আমার থেকে এর ঘাড়ে মাইগ্রেশন বা পানি বলতে আসছি, কারণ এটা ইম্পর্টেন্ট। আমি একটা খুব অন্য খারাপ ছবি উদাহরণ দিয়ে এটা বই প্রকাশ করি, যে ভাবনাটা অনুভূতিটা, সেটা হলো গিয়ে জেমস ক্যামেরন, বিখ্যাত আমেরিকান পরিচালক, তার ছবি অ্যাভাটার, সেই অ্যাভাটারের প্রথম পার্ট যেটা, সেখানে দেখা যায় অন্য গ্রহের একটি ওখানকার স্পিসিস অনুযায়ী একটি ওখানকার ঘোড়া, সেই ঘোড়ার উপরে যখন ওই গ্রহের একটি ওখানকার মানুষ যদি বলা যায়, তারা যখন ওঠেন ঘোড়াটা চালানোর জন্য বা ড্রাগনকে ওড়ানোর জন্য, ড্রাগন বা ঘোড়া লেজের সাথে এই মানুষদের ল্যাজের একটা মেমব্রেনের মিলন ঘটে, এবং ঘোড়াটি এবং মানুষটি দুটো হাত একসাথে বিট করলে ঘোড়াটা দৌড়তে পারে মানুষের কাঁধে নিয়ে, পিঠে নিয়ে, সরি। তো এই ঘটনাটা ঘটে গেছে মানে গৌরবের কোনো ক্রমে, এবং সেটা কিসের থেকে কি মানে ওই আর কি সব ঘোড়ার কথা কোথা থেকে কি হয়ে গেল কেউ জানে না, মনে ব্যাপার। আমার তো মনে হয় যে আমি মন দিয়ে খুঁজেছিলাম, আমার মন দিয়ে বানিয়েছিলাম মানিকবাবু, ভেতর থেকে তৈরি হয়েছে বহু বছর ধরে ওই বলি জমার মতো করে 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 করে। তারপরে মেঘ এসছে, মানিকবাবু আগে এসছে, পরে মেঘ এসছে, এবং তারপরে চন্দনদা এসছে, আর আজকে মানিকবাবু মেঘ আপনাদের সাথে। না, আমি তো আসলে চন্দন ভীষণ রকম ভালো অভিনেতা, থিয়েটারেও অসম্ভব নাম করা অভিনেতা, আমি খুব ভালো ভালো নাটকের প্রয়োজনীয় পাই আর কি। হ্যাঁ, অসম্ভব। তো এখন একজন নাটকের অভিনেতা, কিন্তু কি হয় আমাদের এখানে নাটকের অভিনেতারাও আবার ফিল্মের হিরো হয়ে যায়, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সত্যি সত্যি কি সিনেমার মাপে অভিনয় সবসময় তারা করেন, এবং আমার মনে হয় যে
মানে করেন না, হ্যাঁ, তাদের মধ্যে কোথাও একটা সেক্সুয়ালিটি থাকে, সেটা চোখে পড়ার মতো নয়, কিন্তু সাবলি যারা সিনেমার অভিনয় নিয়ে খুব মাথা ঘামান তারা জানে। এখন ও ম্যাট্রি বাঙালির কথা বলছিল, তো এই ম্যাট্রি বাঙালি আমি দেখেছি, একাধিকবার দেখেছি, আমি লিখেওছি ম্যাট্রি বাঙালি নিয়ে, তাতে ও অসামান্য অভিনয় করছে। কিন্তু সেই অভিনয়টার সঙ্গেই মানিক বাবু অভিনয়টা একদম আলাদা। এই যে ও মানিক বাবু এবং ম্যাট্রিক বাঙালির ওই যে মাফিয়া তাকে আলাদা করে দিচ্ছে এবং দুটো চরিত্র আলাদা। একটা চমৎকার কথা বললো অভিনন্দন এক্ষুনি যে মন, মুখ খুঁজিনি, মন খুঁজেছি। তাহলে এই যে চন্দন একজন মানিক নামক লোকের মনটাকে ছুঁতে পারছে বা ধরতে পারছে, এবং সে তাকে এমনভাবে চরিত্রায়িত করছে যখন পাঁচটা তার অভিনয়ের থেকে এটা আলাদা হয়ে যাচ্ছে। এখানে যদি আমাদের একটু আলোকপাত করেন চন্দন বাবু, তাহলে আমরা একটু আনন্দিত হই। না, আমার বড় সুবিধে হচ্ছে যে আমার মাস্টারমশাইরা যারা, তারা আমাদের যখন শিখিয়েছেন তখন এত স্পষ্ট করে শিখিয়েছেন। আমার দুই গুরু, আমার জান গুরু যিনি আমার মস্তিষ্ক তৈরি করেছেন তিনি শ্রী দত্ত, এবং আমার বড় গুরু যিনি আমাকে প্রতি মুহূর্তে নাট্য প্রক্রিয়া করে তৈরি করতে হয়, ধীরে ধীরে তৈরি করে একদম গোড়া থেকে, সেটা রামপ্রসাদ পরিক আমাকে শিখিয়েছেন। এবং এছাড়াও আমার অনেক যারা মাস্টারমশাই আছেন তারা শিখিয়েছেন। কিন্তু আমি ওদের থেকে সবার থেকে আলাদা করে বলবো যে আমার সবচেয়ে বড় সৌভাগ্য যে আমি প্রথম যেদিনকে দুর্ঘটনাবশত শুটিং করতে যাই, রামপ্রসাদ পরিক একটি সিরিয়াল ডিরেক্ট করতেন, যে সিরিয়ালটার বিষয়বস্তু ছিল হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের জীবন নিয়ে করতেন। সমরেশ মজুমদারের লেখা। তো ওনার শালা অভিনয় করার কথা ছিল, কিন্তু আগের রাত্রিতে বাইক অ্যাক্সিডেন্ট করে, হাত ভেঙে যায়। ফলত বারোটা নাগাদ আমাকে ফোন করে বলেন যে কালকে সকাল 7টায় আমার বাড়ি চলে আসে। আমি যাওয়ার পর এই ঘটনাটা ইদানিং তো আর দেখি না। ঘরের মধ্যে বসে আছি, নির্মল কুমার ঢুকলেন। বুঝতেই পারছেন নির্মল কুমার ঢোকা মানে একটা আমার জীবনে একটা খুব বিরাট বড় ঘটনা। নমস্কার, আমার নাম নির্মল কুমার চক্রবর্তী, আমি বাংলা সিনেমায় অভিনয় করতাম। আপনি কি বুঝতে পারেন? এবং যে মুহূর্তে ঘরটা খুব ছোট ছিল, খুব ছোট, এই ছোট ঘরের মধ্যে একটা রাউন্ড ট্রলি, হাফ রাউন্ড ট্রলি বসানো, যেই মুহূর্তে বুঝলেন যে এইটা আমার প্রথম দিন, ওই ঘর থেকে নড়লেন না। এই লেন্সিং এইভাবে রাখো, এইভাবে ভাবো, এইভাবে করো, কনস্ট্যান্টলি। and that was my day one, আমার ক্লাস শুরু হওয়া। এবং পরবর্তী ক্ষেত্রে বলতো এই যে তফাৎটা হয়ে গেল, এবং এই যে উনি বললেন নমস্কার হচ্ছে, হ্যাঁ, প্রথম যে কথাটা উনি বললেন ব্যাকরণ বুঝো, দুটোর ব্যাকরণ আলাদা। এইটাই যদি তুমি থিয়েটারে হতে, কারণ উনি থিয়েটারে দীর্ঘদিনের অভিনেতা এবং উনি বড় বড় নাটকে অভিনয় করেছেন, বলেছেন দেখো এই এই এক্সপ্রেশনটাই থিয়েটারে না আমরা তো এভাবে দেবো, কিন্তু তাকে কত কাছে নিয়ে এসছে চোখটা, আমার তো অতটা দরকার নেই। তো এইভাবে আমার শেখা। এবং পরবর্তী ক্ষেত্রে নিশীথ ব্যানার্জি, মানে যার ছবি হচ্ছে শিল্পী, সাগরিকা, কামনায়, বড় বড় সেই সময়কার ছবিগুলো যেগুলো আজও মানুষ তাকিয়ে কাঁদে, হাসে, ইত্যাদি ইত্যাদি। তিনি আমার দ্বিতীয় সিনেমা, প্রথম সিনেমা হচ্ছে ওনার হাতে। ফলত আমাকে না এরা সকলে মিলে, এমনকি বঙ্কিম জেঠু, বঙ্কিম ঘোষ, আমি প্রায় বলে থাকি গল্পটা, কি আজও বলছি, যে একটি সিরিয়ালে আমি খেতে বসেছি, কোপটা করে রেখেছিলাম, ঠাস করে মাথায় একটা চাটি মারলেন রাস্কেল,
মুখ খুলেছে কেন? আমি বললাম যে খাবো তো। খাওয়ার সময় থাকলে কি মুখ খুলে খাবে? যাও বড় বউ এসো। তারপরে উনি বললেন সারাদিন গোপ করে থাকবে, কিন্তু গোপটা রাখবে কিভাবে, কিভাবে গোপটা রাখতে হয় সারাদিন। এবার ওই ঘরের মধ্যে কিন্তু বসে আছেন দিলীপ মুখার্জি। হ্যাঁ, দিলীপ মুখার্জি বসে আছে। এবার উনি আমার সঙ্গে রিহার্সাল করছেন, আমার বললেন আরেকটু কম। আমি মারি বুঝতাম। আমার পরে হঠাৎ করে মনে করলো নায়কের সেই দৃশ্যটা আর কি। তো আমি সঙ্গে সঙ্গে এই যে শিখলাম, এই শেখাগুলোই ধীরে 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 পরবর্তী ক্ষেত্রে এসে আর একজন আমার শিক্ষক ছিলেন, অন্তত মানে সিনেমার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, তিনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি তার সাথে একটিমাত্র সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছি, কিন্তু তার সঙ্গে এক সিনে অভিনয় করার সুযোগ পাইনি। না, দুটি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছি, একটি পাতাল ঘর এবং একটি লাঠি, একটি সিনেমা। কিন্তু আমার সঙ্গে আমি তার সঙ্গে পাইনি। কিন্তু এই যে মাঝখানে বসে থেকেছি বা কোনো আড্ডার জায়গা হয়েছে, তখন উনি এত রকম ভাবে ব্যাকরণটা বুঝিয়েছেন এবং প্রত্যেকটি ব্যাকরণ যে আরেকটি ব্যাকরণের থেকে কোথায় আলাদা। আজকে থিয়েটার মাথার চুল থেকে পায়ের মুখ পর্যন্ত ওই লোকটাকে প্রকাশ করতে হবে, ওই লোকটার আবেগগুলোকে প্রকাশ করতে হবে। কিন্তু যেই মুহূর্তে সিনেমায় আসছে বা টেলিভিশন কিন্তু খুব কঠিন জায়গা। অনেকের মনে হয় খুব সোজা, কেন কঠিন আমি আপনাদের বলছি। যে টেলিভিশন কিন্তু কেউ দেখে না, প্রায় কেউ দেখে না, জোরে চালানো থাকে শোনে। হ্যাঁ, এবং সামনে যে কাছাকাছি বসে থাকে তিনি হচ্ছেন হাউসমেট, বাড়ির যিনি কাজের দায়িত্বে এসেছেন তিনি বসে থাকেন। তিনি চিৎকার করে বলেন, মাসি বা দিদি বা কাকিরা এই সিনটা হচ্ছে, তখন ওরা দৌড়ে আসে। ফলত টেলিভিশন একটা অদ্ভুত রকমের সিনেমা, যাত্রা, থিয়েটার একটা সম্মিলিত একটা অবস্থান, যে যার ওই রকম ফ্রেম অনুযায়ী। আর তারপর তো আপনারা জানেন তার গল্প এবং সংলাপের কি বহর থাকে, সেইগুলো সব সহ সেটাও কিন্তু শিখিয়েছে সেখানে, যে ওটা একটা আলাদা ব্যাকরণ আছে। ওই ব্যাকরণ যদি না শেখো তাহলে কিন্তু সিনেমার জায়গায় যাত্রা করে ফেলবে, যাত্রার জায়গায় গিয়ে সিনেমা করে ফেলবে বা সিনেমা করে ফেলবে, সেটা গোলানো অবস্থা। মানিক বাবুর মেয়ে যখন প্রথমবার আমার কাছে পড়ে, ও তখন বয়স 26, একটি সন্ধ্যায় করতে এলো এবং আমি অত্যন্ত খুব প্রথম করে বিশ্বাস করিনি এই ছোকরা লিখেছে এটা। এবার 26 বছরের ছেলে এবং তার বেশ কিছুদিন বাদে শুটিং হয়েছে, 3 মাস বাদে শুটিং হয়েছে। কিন্তু একটা বড় সুবিধা হয়েছিল, সেটা হচ্ছে ওই কালচারাল চারটার মধ্যে আমার করতে হয়। মানে সকালবেলা গিয়ে মা বাবা না করে তারপরে মানিকবাবু এটা করতে হয়। 11 দিন টানা আমি মানিকবাবুর সঙ্গে থাকতে পেরেছিলাম, আমি থাকতে পেরেছিলাম ওর সাথে। কিন্তু ওনাকে দেখুন, অনেকে অনেক রকম ভাবে বলেন, আমার আজও একটা লাইন পরে আমি উৎপলকে জিজ্ঞাসা করেছিলাম, উৎপলদাও সেরকমই একটা কথা বললেন যে একটা ছবিতে সারা লরেন্স অলিভিয়ার আছেন এবং নাসিম হফম্যান আছেন, এবং শর্টটা মানে নাসিম হফম্যান এবং সারা লরেন্স অলিভিয়ারের সঙ্গে সিনটা উনি ভীষণ, তোমার একদম নতুন গোড়ায় উনি এসে ভীষণ ভাবে ঢালা মুখস্থ করছেন এবং পায়চারি করছেন। করতে করতে এসে তারপর দেখতে পেলেন না, এসে জিজ্ঞেস করতে হবে। এসে স্যারকে জিজ্ঞেস করেন যে এই জায়গাটা কিভাবে অভিনয়, মানে কি করবো, শব্দটা জিজ্ঞেস করেছেন হোয়াট উইল লাইক টু শব্দ ব্যবহার করেছে।
তখন উনি স্যার লরেন্স অলিভিয়ার একটাই কথা বলেছিলেন, গো অ্যান্ড অ্যাক্ট। Acting is all about reactions. So whatever you will do, I will react. Simple. তার উৎপলকে জিজ্ঞাসা করেছিলাম যে উৎপলদা অনেকটা ধরে বলে বুঝিয়েছিলেন যে হ্যাঁ, এখন অনেকে বলেন কি প্রিপারেশন হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, প্রিপারেশন লাগে, কিন্তু আমি আরেক ভদ্রলোককে দেখেছি, তার নাম নাসিরুদ্দিন শাহ। আপনারা পার্ক ছবিটা দেখেছেন, কিন্তু ওই দিন পার্টিকুলারলি ওই আইটি গেম শুটিং দেখতে পাবো বলে আমি ওই ব্যারাকপুরি তো যে জায়গাটা প্রথমটা বেছে নিয়েছেন, সেই জায়গাটাতে বোধহয় সারা ব্যারাকপুরি এসে প্রাতকৃত্য করেন এবং বাকি যারা মদ খান তারা এখানে এসেই করে বোতলগুলো ফেলেন। এরকম একটা জায়গা, তার পাশে ডান পাশে একটা শুকরের খোঁয়া। এবার উনি মেয়ের সঙ্গে দেখা করে ফ্রান্স থেকে সোজা এসেছেন, এসে গায়ে কখনো মানে শরীরের গন্ধ হয়, একটা গেঞ্জি পরেছিলেন, এসেই সকলের সামনে দাঁড়িয়ে বললেন কস্টিউম। কস্টিউমটা পড়লেন ওই ওইখানে দাঁড়িয়ে, কোনোরকম কোথাও যাওয়া নিয়ে কিচ্ছু নেই। তারা বললেন ইসকা মালিক কারা? সেই শুকরের খোঁয়ার মালিককে ডাকা হলো। উনি ওর পিঠে হাত দিয়ে কথা বলতে বলতে সেদিকে চলতে পারবো, এবং পিছন থেকে আমাদের বড় নাম বলছি, স্যার ব্রেকফাস্ট আন্ডার দেনা বলে বেরিয়ে চলে গেলেন। এবার শুকরের খোঁয়ার মধ্যে উনি 1.5 ঘন্টা বসে রইলেন। সেই 1.5 ঘন্টা পরের শট আপনারা যেটা দেখেন, ওই পার করানোটা যখন বেরোলেন, তখন প্রত্যেকটি শুয়োরকে উনি ডাক মানে নাম ধরে ডাকছেন এবং তারা রিয়াক্ট করছে। এই একই ঘটনা উনি ঘটিয়েছিলেন। আমি মনে করি ওনার সারা বিশ্বের কাছ থেকে মানে পুরস্কৃত হওয়া উচিত ছিল, কিন্তু হলো না। স্পর্শ বলে একটা ছবি করেছে। উনি সকালবেলা যেতেন অন্ধদের স্কুলে, ছবি তুলতেন, ডেভেলপ করতেন, বাড়ি আসতেন আর সারাতেন সারা দেওয়াল জুড়ে, যেটা এমনকি বাথরুমেও সারা দেওয়াল জুড়ে ওরকম। এখন যেদিকে তাকাচ্ছি সেদিকেই খালি অন্ধ মানুষদের নানান রকমের মুখ, তারপরে কিন্তু স্পর্শ। এবার প্রিপারেশন একটা হয়, কিন্তু এই ধরনের যখন চরিত্রায়ন থাকে তখন এই প্রিপারেশন গুলো সম্ভব হয়। যে আমি জীবনে কোনোদিন কলিয়ারির ভেতরে ঢুকে কি করে কয়লা বার করে আনে এটা দেখিনি, সুতরাং আমাকে যেতে হবে, আমাকে কলিয়ারির ভেতরে যেতে হবে এবং গিয়ে আমাকে দেখতে হবে কি করে কয়লা বার করে আনে, এবং কি কি ওই যে হিট, হিউমিডিটি, ক্লাস্ট্রোফোবিয়া সবটা নিয়ে যে ওটাকে যেতে হবে। এইরকম একটি অর্ধসমাপ্ত ছবি, তার জন্য আমাকে যেতে হয়েছিল এবং আমি ডিরেক্টর অবাক হয়েছিলেন যে আমি ছুটের দিন আমি বলেছিলাম আমি পৌঁছে যাব, কারণ তার আগের 7 দিন ধরে আমি ঝরিয়ার যেখানে শুট হবে আর কি, তার থেকে পাশের আর একটা ইয়েতে আমার এক বন্ধু, সে সময় তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাকে ধরে পড়ে অনুপ্রয়োগে আমি বলেছিলাম শুধু নিচে নামবো বলে তারও ইয়ে নেই, তো তার জন্য আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইয়ে লিখিয়ে আনে। আমি তখন বলেছিলাম দেখ, তাহলে কিন্তু এবারে বাইরে গিয়ে বলতে আরম্ভ করবো তোরা কিভাবে কয়লা পাচার করিস করে ইয়ে করিস। আর বললো যা যা বলার আর কি, খণ্ডত্ব চট্টা দিয়ে বললো চল। এবার ওকে যেতে হলো, কারণ ও যদি না যায় তাহলে আমি তো এন্ট্রি পাবো না। এটা আমি করেছিলাম, ওটা আমার একটা প্রিপারেশন ছিল। কিন্তু মানিক বাবু পড়ছি, আশপাশের অনেক লোক মানিক বাবু, আমার ভেতরেও মানিক বাবু আছেন, কিছুতেই না এটা খুব অস্বস্তি হয়।
কারণ আমাদের মাস্টারমশাইরা শিখিয়েছিলেন তোমাকে কেউ দেখতে আসে না, চরিত্রটাকে দেখতে আসে। তুমি যদি চরিত্র উঠতে পারো তাহলে বারবার তোমার কাছে লোক আসবে তোমায় দেখবে, আর যদি চরিত্র উঠতে না পারো তাহলে তোমায় দেখতে কেউ আসে না। একটা কথা সহজ করে মনে রাখবে, আর জীবনে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে সন্তানের জন্ম দেওয়ার মতো করে একটা চরিত্রের জন্ম দেওয়া। তুমি একজন সার্ভেন্টেড মাদার, এই যিনি লিখেছেন আর যিনি ভেবেছেন এই দুজনের ভাবনাকে তোমার গ্রহণ করতে হবে এবং তোমার সন্তানের জন্ম দিতে হবে। এইভাবে আমাদের শেখানো হয়েছে। সব চরিত্রই যে সেভাবে পাওয়া যাবে তার তো কোনো মানে নেই, কারণ এত ঘন একটা চরিত্র করতে হলে তো সেগুলো আর মানে থাকে না। কিন্তু এইরকম একটা দুটো মানিক বাবু যা জীবনে আমার আসবে না, এই প্রথম এবং এই শেষ। আমি কিছুতেই দেখতে পাচ্ছিলাম না যে কারণের জন্য ওইসব করছিল। প্রথম দিন গেল, আমার ছবি গেল, এই লোকটা আমাকে ডুবিয়ে দেবে, ধ্যান করবে ইত্যাদি ইত্যাদি, যা যা মনে বলেছে সেটাই সত্যি। কিছুই না, আমি আই ওয়াজ গেটিং টেন্সড। ফার্স্ট ডে শুট, লোকটাকে দেখতে পাচ্ছি কিভাবে হাঁটে, কিভাবে তাকায়, খুব বড় মুশকিল। ফাইনালি এরকম একটা ভয়াবহ দৃশ্যের সময় সেকেন্ড থেকে ভাগ্যিস ওটা একদম গোড়ায় সকালের দিকে হয়েছিল। মুহূর্ত ঘটেছিল হ্যাঁ, বেসিক্যালি ওই চন্দনা যেটা বলছে প্রথম দিন শুট এবং ফার্স্ট দিন সব জেনারেলি একটু লুজ রাখা হয় আমাদের আউটডোর্স ছিল। তো প্রথম দিন শুট হয়ে যাওয়ার পরে তো আমার একটা প্রবণতা আছে যে আমি রাতে গিয়ে একটা রিভাইজ করি। আমাকে সবাই বলেছে যে চন্দন সেনকে তুই ডিরেক্ট করবি, দেখ বাবা একটা এলিপসিস, স্টেজ ইজ সেট। তো ভালো কথা। এবং আমি দেখছি সবার থেকে চন্দন আমার বলতো এটা কেন করবো, প্রত্যেকটা এটা কেন হচ্ছে, এটা এরকম ভাবে কেন করছেন। ওই যে বুঝলাম লেজে লেজের মিলন হয়নি এখন, খুবই চিন্তায় পড়েছি। সেকেন্ড দিন শুটে দ্বিতীয় সিকোয়েন্স শুট হচ্ছে তখন, সেদিনের স্কেডিউল মতে। সেই স্কেডিউলের দ্বিতীয় সিনের ফার্স্ট শট হলো গিয়ে বাথরুমে চন্দন সেন, ওই যেটা বলছে চন্দন সেন, হ্যাঁ মনে ঠিক আছে, মানিকবাবু। তো মানিকবাবু বসে আছে, হ্যাঁ, দিয়ে ক্যামেরাটা চন্দনের মুখের এইখানটায় রাখা, শটটা নিয়ে যাবেন, দেখতে বাথরুমে দরজাটা খোলা। অনুপ সিং সিনেমাটোগ্রাফার, ও ক্যামেরা বেঁধে বসে আছে, আর আমি ওইদিকে মনিটরে বসে আছি, খুব ঘিঞ্জি জায়গাটা, বসার জায়গা নেই, মনিটরে বসে আছি, ফ্রেম করে গিয়ে বসেছি। চলো, আর ও জিজ্ঞেস করছে যে দরজা খোলা রাখতে বাথরুম। তা আমি বললাম খুলে রাখা, চল দেখবে। চন্দনদা অন স্ট্যান্ড বাই, চন্দনদা বলছে দরজা কেন খোলা থাকবে, দরজা তো খোলা থাকার কথা নয়। এই অনুযায়ী আমার এবার ওই মুহূর্তটা বলে কি, এইবার আমার হাত থেকে সুতোটা থেকে ঘুড়ি বেরিয়ে যাবে। আগামী আরো 11-12 দিন শুটটা আমার গেল প্রথম শুট, আমাকে কিছু একটা করতে হবে। এই ভদ্রলোকের সাথে না ভাব করলে আর হচ্ছে না। দিয়ে আমি আমাকে বললাম ভাই ক্যামেরা বানকার এক ব্রেক লেতে, চন্দনা বেরোলো, আমার বিড়ি খেতে কোনায় গেল। দিয়ে গিয়ে আমি চন্দনদাকে বললাম, চন্দনদা শোন না, বলছে তোমার সাথে 2-3 মাসের এটা নিয়ে আলাপ চাহিদা চলছে, ঠিক আছে, কিন্তু তো আমি দেখো বয়সে ছোট, কিন্তু আমি তো 2-2.5 বছর 3 বছর কাটিয়েছি স্ক্রিপ্টের সাথে। ভিড় থাকলে আমি আসলে লিফটে না নেমে সিঁড়ি নেমে যাই, ভিড় অ্যাভয়েড করার জন্য আমি রোদে বসে খেয়েছি। আর সত্যি একা থাকলে, বাথরুমে থাকলে হয়তো দরজা বন্ধ করিনি। প্লিজ বিশ্বাস করো আমাকে চন্দনদা, আমি এটা ভেবেছি। এরপরে সিনেমার ভাষায় বলতে কাকু, লাঞ্চের সময় দেখলাম অঙ্গবান থেকে ডাক আসছে, নন্দদুলাল এদিকে এসো, and rest is history। না মানে হ্যাঁ বল, তার কিছু বলার মানে এই যে আমি বললাম না যে আমি মানিকবাবু নই, আমি চন্দন সেন। এইখানেই আমাদের অভিনেতাদের শিক্ষার গলদ তৈরি হয়। যে আমাদের মাস্টারমশাইরা
গায়ে লাঠি মেরে মেরে শিখিয়েছিলেন আর কি আমাদের, যে তুমি মানিকবাবু নেই, তুমি তো মানিকবাবু নাও বাবা, তুমি মানিকবাবু হতে হবে। ফলত সবসময় একটা বিযুক্তিকরণ। আমি বলছি বাংলার অসাধারণ কিছু অভিনেতা আছেন তো যারা ক্যারেক্টার তৈরি করেন, খরাজ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, আর ওদের সবার উপরে শঙ্কর চক্রবর্তী, এদের সবার উপরে দাঁড়িয়ে আছেন কিন্তু শুভাশিস মুখার্জি। ওর মতো অভিনেতা বিরল প্রায়। তাকে বাংলা সিনেমার উনি বোধহয় প্রায় ৩০০ সিনেমাতে অভিনয় করেছেন, কিন্তু বেশিরভাগ সময়টাই মানে বাধ্য হয়েছেন এদিকে মুখ তুলে এদিকে গোপ লাগিয়ে এ পাশের হাফ প্যান্ট কাটা, পাশের ফুল প্যান্ট পরা, এইসব করে করতে বাধ্য হয়েছে। কিন্তু এরা যদি মানে ঠিকঠাক মতো ব্যবহৃত হতেন তাহলে আমার মনে হয়, এবার যখন এদের সাথে আমি অভিনয় করছি আর মাঝখানে হয়তো যে নতুন যে ছেলেটি আমি এগিয়ে এসছি যার ওই জ্ঞানটুকুও নেই, যে এরা দুজনে কিন্তু এখন ওই লোকটাকে নিয়ে ভাবছে, নিজেকে নিয়ে ভাবছে না, যেটা খুব জরুরি হয়ে দাঁড়ায় যে এটা তো আমি নই, আমাকে এইটা হয়ে উঠতে হবে, এবং সেটাই আনন্দ এবং সেটাই চ্যালেঞ্জ। কারণ এই সিনেমায় আমার সবচেয়ে আনন্দের জায়গা তৈরি হয়েছিল এবং চ্যালেঞ্জের জায়গা তৈরি হয়েছিল নৈঃশব্দের বাংলাটা তৈরি করা। তার মানে হাজার হাজার অনুচ্চারিত সংলাপ আমাকে লিখতে হবে, এবার আর ছেলে লেখেনি সেগুলো, শুধু ঘটনা লিখে দিয়ে চলে গেছে, দিয়ে দূরে দাঁড়িয়ে ওই গাছের টানে বসে হাসতে হাসতে বলছে দেখি তো পারো কিনা। তো ফলত এই সুযোগটা, যেটা একজন অভিনেতার কাছে সবচেয়ে বড় সুযোগ এবং চ্যালেঞ্জ, যে হাজার হাজার সংলাপ লেখো, সেগুলো দর্শক যেন শুনতেও পায়, দেখতেও পায়, বুঝতেও পায়, হয়তো দেখতেও পায়, শুনতেও পায়। এই থেকে পাওয়া চ্যালেঞ্জ একজন অভিনেতার জীবনে আর প্রায় আসে না, খুব কম এরকম সুযোগ তৈরি হয়। থিয়েটারে ২-৪টে এরকম সুযোগ পেয়েছিলাম, কিন্তু সিনেমায় এরকম সুযোগ, আর এই এতক্ষণ ৯৬ মিনিট ধরে এই সুযোগ। আমার একটা প্রশ্ন আছে, মানে ডায়লগ দিয়ে যখন অভিনয় মঞ্চে বলে চলচ্চিত্রে তুমি করছো, বিভিন্ন ধরনের লম্বা ডায়লগ বা মেলো ডায়লগ বা সেজো ডায়লগ যাই বলি না কেন, তার যে নানান ব্যঞ্জনা, সেটা তিনি ভাবতে ভাবতে বলতে বলতে যেতে হচ্ছে। বলা এই যে একটা সবচেয়ে তুমি বলছো সাইলেন্ট ডায়লগ চলছে, একটা শরীর দিয়ে, চোখ দিয়ে, প্রতিটা মুখের পেশি দিয়ে তুমি ক্রমশ করে চলেছো, এই দুটোর মধ্যে কেন এটাকে বেশি কঠিন মনে হচ্ছে? কারণ ওখানে তো এফোর্ট, পরিশ্রম, মনে রাখা, প্রত্যেকটা শব্দের কোন পয়েন্টে স্ট্রেস পয়েন্ট, সেগুলো মাথায় ভাবতে হচ্ছে। এইখানে যেটা তোমার শব্দ দিয়ে প্রকাশ করতে হচ্ছে না, পুরোটা এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ বা মুভমেন্ট দিয়ে করতে হচ্ছে। তো এই দুটোকে তুমি কিভাবে দেখছো পার্টিকুলার সেগুলো? দুটো আলাদা চ্যালেঞ্জ, আলাদা চ্যালেঞ্জ এই কারণের জন্য এই দুটো অনেক সুবিধা হয়ে যাচ্ছে। শেষ বা টিকটিকিটা, আপনারা যারা সিনেমা দেখেছেন তারা আজকে কিন্তু শর্টটা দিতে গেলে আমি একটু অনুরোধ রাখবেন, শৈশব করেছিলে ও খুলে দেবে গেলেন এই দাঁড়িয়ে রইলেন রইল অপরাধের মতো, এবং ফাইনালি তার আগে এইসব পুরি ফেলে ফেলে দিয়ে এসছে, এসে মেঘের দিকে তাকিয়ে একটা শেষে হেসেছিল। তার কারণ হচ্ছে আমার নিজের মনে হয়েছিল অবশেষে এলে
তার আগে তো আসছিল না কিছুদিন। এবারে পাহাড়টার দিকে তাকায়, তারপর মেঘের ডাকটা আসে, ও সেদিকে তাকায়, তারপর তাকিয়ে এবার সিঁড়ি দিয়ে উঠতে থাকে। এবার তুই আমাকে যদি এখানে সংলাপ দিতিস, এবং যেটা আমার আমি তোকে বলেইছিলাম যে একটু পড়াশোনার সংলাপটা আমার কাছে অতিরিক্ত লেগেছিল, যদি সংলাপ দিতিস আমি তাতে একরকম ভাবে আমাকে না, আমি সরি, আমি মানিকবাবু নিজেকে প্রশ্নটাই করিনি, আমি জেনারেলি জানতে চাইছি। একই জিনিস। না না, যদি মানিকবাবু দিয়ে উদাহরণ দেয় অসুবিধা নেই। আমি আপন বইসিকে ডায়লগ করি, আমার কেউ লাগছে ওখানে তো আলাপটা চলছে, মেঘ দাবি আর না, এটা দুটো রকমের আলাদা চ্যালেঞ্জ। মানে আমি বলছি হচ্ছে অনুচ্চারিত সংলাপ কেন বেশি কঠিন, তার কারণ আমাকে নিজেকে তৈরি করতে হচ্ছে, এবং সেই অনুচ্চারিত সংলাপের যদি একটু দৈর্ঘ্য কম বেশি হয় তাহলেই সর্বনাশ হয়ে যাবে। কিন্তু যেখানে আমার অর্ধেক কাজ সেরে রেখে দিয়েছেন, সংলাপ দিয়ে রেখে দিয়েছেন, একটা অবঙ্গন, একটা আয়োজন আছে না, সেইখানে আমার চ্যালেঞ্জটা দাঁড়ায়, এক অভিনেতা হিসেবে চ্যালেঞ্জটা দাঁড়ায় হচ্ছে এই একটা বাক্যের মাঝখানে অনেকগুলো শব্দ আছে, সেই শব্দগুলো কি কি সেগুলো খুঁজে বার করা, তার আবেগগুলো কি মাত্রায় প্রকাশিত হবে সেটা খুঁজে বার করা। তো কিন্তু এতে আমার মানে 50 কাজ করে গিয়েছে, লিখে দেওয়াটা যেটা হয়ে যায় 50 কাজ এগিয়ে রয়েছে, আর আমি পাবো 10 নম্বর, জীবনে বলুন আসি পাবো না, পাইও নি, আর 10 নম্বর পাবো, কোনো একদিন আসি পাবো, এরকম একটা আশা নিয়ে আছি। কিছু পেলে মেঘের ডাক না, এই যে এই মেঘের ডাকটা হলো, এই যে টাকা, ওইটাতে আমার মনে হয়েছিল হলো নিজেকে নিজে রঙ দিয়েছে না, এই রকমের দিকে এই নম্বর তোকে দিতেই হবে। তুই এইভাবে ফাইনালি একটা ছোট দিয়েছে, তুমি হয়তো ওটা দেখে না। আমাদের মাস্টারমশাইরা পরের দিন লেখা দেখতে চাইতো, কালকে রিহার্সালে কি কি ভুল করেছো লিখে রাখো, সে লেখা দেখতে চাইতো। তো সেই অভ্যেসটা তো রয়ে গেছে, দিনের শেষে কি আজ কি কি ভুল করলাম তার একটা লিস্ট তৈরি করা। তুমি বলো না যেটা কম রাখা উচিত, নিজের ছবি দেখতে বসে না। সিনেমা, আমি মনে করি সিনেমার অ্যাক্টরদের মতন দুর্ভাগা আর কেউ হতে পারে না। সে যখন নিজের সিনেমা দেখতে বসবে, আমার মনে হয় এরকম ওটা একটা গদি তার সামনে রেখে দেওয়া হচ্ছে, আমি প্রতি মুহূর্তে মাথা চলতে থাকবে, ইস এটা কেন ভাবলাম না, ইস ওটা কেন দেখলাম না, এই কেন আমি রোজ 10টায় বাইরে চলে গিয়েছিলাম, এই ফ্রেম এইটা কেন জিজ্ঞাসা করে নিয়ে কত লেন্সে আছে। যেটা থিয়েটারের আমাদের একটা বড় সুযোগ আছে, আগে একটা ভুল করলাম, সে ভুল পরের দিন ঠিক করার চেষ্টা করলাম, আবার একটা বড় ভুল হলো, আবার সেই ভুলটা ঠিক করার চেষ্টা করলাম, চলতেই থাকে। এই শটটা যেটা দেব আমি জানি না এটা লাগবে কি লাগবে না, এইটা একটা চ্যালেঞ্জের মধ্যে সবসময় থাকতে হয়। চিরঞ্জিত চক্রবর্তী একটা সিনেমার মধ্যে পাঠ দিয়েছিলেন, বস্তির মেয়ে রাধা, সেইখানে শুধু সেই সিনটার জন্য আমাকে 3 দিন ফলতায় নিয়ে গিয়েছিলেন এবং 3 দিনের পয়সা দিয়েছিলেন। সেটা হচ্ছে যে উল্টো দিকে ক্যামেরা বসানো আছে, কি ইন্টেলিজেন্টলি ভেবেছিলেন, উল্টো দিকে ক্যামেরা বসানো আছে, প্রথমে একটা মদের গ্লাস ঢোকে, ও পাশের লোকটার কি সংবাদ শোনা যাচ্ছে না, কিন্তু এই লোকটার উত্তরটা শুনে বলে যাবে পাশের লোকটা কি জিজ্ঞাসা করেছে। তারপর একটা চাবি ঢোকে, তারপর একটা টাকা ঢোকে, তারপর একটা উত্তর দেয়, এই প্রত্যেকটা সময় তো লোকটা উত্তর দিয়ে যাচ্ছে। তারপর একটা এই টাকাটা লোকটা একটুখানি হাত দিয়ে অল্প টেনে দেয়,
তাতেও উঠে একটুখানি দিতে যায় না, মানে টাকাটা ধরতে যায় না, ঠাস করে একটা চড় আসে, একটু বসে পড়ে, সিন শেষ। আমি জীবনে এই চ্যালেঞ্জ পাইনি আর, যে যেখান থেকে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জ চিরঞ্জিত চক্রবর্তী ছাড়া আমাকে আর কেউ করেনি। কিন্তু বিশ্বাস করুন এই সিনটাই বাদ চলে গেছে। সুতরাং সিনেমায় অভিনয় করার সময় ভীষণ সতর্ক থাকতে হয় যে এইটা কিন্তু বাদ চলে যাওয়ার সম্ভাবনা প্রচন্ড। সুতরাং এমন ভাবে করো ভাই যেন বাদ না দিতে পারে, বাদ দেওয়ার আগে তিনবার যেন ভাবে দেবো দেবো, তিনবার যেন ভাবে। বহু গল্পের মধ্যে মানিকবাবুর মেঘ বেছে নেওয়ার মূল কারণ এর চলচ্চিত্র প্রবণতা। যে মানিকবাবুর মেঘ আমি কখনো কল্পনা করতে পারি না একটা উপন্যাস বা গল্প হিসেবে লিখতে পারবো। এর চলচ্চিত্র হয়ে ওঠার একটা প্রয়োজনীয়তা আলাদা ছিল বলে আমার মনে হয়েছে, এবং সেই জন্য বেছে নিয়েছিলাম যে এর ভাষা চলচ্চিত্র ভাষা ছাড়া হতে পারে না এইসব। তো এবং এই যে একটা অদ্ভুত অনুরণন ঘটে, সেই অনুরণনের ফল মানিকবাবুর মেঘ। এর পরবর্তীকালে যদি আবার এরকম গল্পের সম্মুখীন হই, যে গল্প এভাবে এই নিবিড় জন্য, আমার দাবি হচ্ছে এর পরের ছবিটা একটা টিপিক্যাল ইস্কিয়া হোক, তারপরের ছবিটা গোলমাল হোক। হ্যাঁ মানে আমি গোটা চারে চলে যাওয়ার পর আবার একটা এমন ছবি হোক। আপনাদের বলছি এই ছোকরার শরীরের বয়স আর মাথার বয়স আলাদা। এই ছোকরা কথা বলতে বলতে শুধু ও দু চারটে গল্পের কথা বলেছে, আমি বলছি চারটে গল্পের মধ্যে যে কোনো দুটো আবার পৃথিবী কাটিয়ে দেবে। এই ছোকরা বলবে ছোকরা, এই ছোকরা ডাক ওয়েবে, ভূতে, আবার বিভূতিভূষণে, আবার মাথার মধ্যে তিনজন লোক ঘুরে বেড়াচ্ছে। বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ ঠাকুর, আবার মার্কেস, খুব করবে একটা ছোকরা। মানে ফলত এ কি করবে এ কিন্তু আমরা কেউ জানি না। যে সর্বনাশটা নিজের করে ফেলেছে সেটা হচ্ছে প্রথম ছবি মানিকবাবুর মেঘ করে। আমরা যারা সৃষ্টি করি, সেটা ছবি আঁকি, ইলাস্ট্রেশন করি বা ডিজাইন করি বা ছবি বানাই, এইগুলো কোনোদিন শেষ হয় না। সারা জীবনে যাই বানাবো সারাক্ষণ আক্ষেপ থেকে যাবে, এবং সেই দুঃখের জামনটাই কপালেরই আমাদের যা সৃষ্টি করার করতে হয়। তো আপনার উত্তর খুব সহজ ভাষায় দিলে একদমই মনে হয় অনেক জায়গায় অনেক কিছু করা যাবে, কিন্তু আমাদের কোথাও গিয়ে একটা থামতে হয়, আর সেই থামাটাই মুক্তি পায়। ঘটনাচক্রে মানিকবাবুর ক্ষেত্রে, মানিকবাবুর মেঘের ক্ষেত্রে এইখানে ছবিটা থেমে মুক্তি পেয়েছে। এই আমি পরের কাজ হিসেবে এটাই বলি যে আমি সবসময় দুটো ছবির উদাহরণ দিয়ে এটা আমি আমার কবি প্রকাশ করার চেষ্টা করি ভাবনাটা। সেটা হলো গিয়ে যে বেলাচারের একটা সেকেন্ড ট্যাঙ্গো 7.5 ঘন্টার ছবি, এবং একটা জেমস ক্যামেরন ওয়ে অফ ওয়াটার জেমস ক্যামেরনের। আমার কাছে মনে হয় এই দুটি ছবি খুব ইম্পর্টেন্ট চলচ্চিত্রের। এই যে বিরাট একটা 130 বছরের খুব ইয়াং মিডিয়ামের যে এভলিউশন চলছে, এই যে রথ এগিয়ে চলছে, সেই রথ যেটা একটু আগে শিলাজিৎদা বলছিলেন, খুব সুন্দর কথা যে এক জায়গায় সব রকম কাজ করা। আমি নিজে একটা মতিনন্দী পড়ছি সকালে, একটা দুপুরে ইউটিউবও পড়ছি, একটা শীর্ষেন্দু পড়ছি, তো একটা সত্যজিৎ রায় পড়ছি, কি একটা বিমলকর পড়ছি। তো আমি যদি পাঠ করতে পারি পাঠক হিসেবে এরকম, কারণ আমার ওরিয়েন্টেশন সিনেমার থেকে, আমি অ্যাবসলিউটলি আমার বেস্টটা সাহিত্যে। সিনেমা বহু পরে এসেছে, আমি অবসরের ছেলে, এবং যে সময়ের কথা বলছি তখন অত সিনেমা অ্যাভেলেবিলিটি ছিল না।